Hello, friend. My pleasure. Hope you are well. Welcome all of you in Geography Guide YouTube class. Friend, in previous class we discussed about the topic of class 7 soil pollution, and previous class we discussed about the soil pollution concept and quality and quality value of soil pollution. Today our part about the causes of soil pollution. Friend, এর আগের ক্লাসে আমরা ক্লাস 7 এর মাটি দূষণ অধ্যায়টিতে মাটি দূষণের সংজ্ঞা, মাটি দূষণের ধারণা, মাটির গুণগত মান এবং মাটির গুণগত মান হ্রাসের কারণ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ফ্রেন্ড আমরা কিভাবে মাটি দূষণ হয় সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে মাটি দূষণ হয় সেটা নিয়ে আলোচনা করব। মাটি দূষণের কারণগুলো কি কি আলোচনা করব। আমরা আগে বলেছিলাম যে মাটি দূষণ কাকে বলে, সেখানে সংজ্ঞায় বলেছিলাম যে মাটি একটি ভৌত উপাদান। মাটির সাথে যদি কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যায়, যার ফলে মাটির গুণগত মান নষ্ট হয়ে যায় এবং মাটি ব্যবহারের ফলে অনুপযুক্ত হয়ে ওঠে, সেই ঘটনাকে বলা হয় মাটি দূষণ। আজকে তাহলে আমরা আলোচনা করব এই মাটি দূষণের কারণ নিয়ে। আমাদের অধ্যায় এই মাটি দূষণ। যাই হোক, আমরা একটা ছকের সাহায্যে এটা অনুধাবন করার চেষ্টা করব কি কি কারণে মাটি দূষণ হয়। মাটি দূষণের উৎস বা কারণ। মাটি দূষণের উৎস বা কারণ। দেখো ফ্রেন্ড, আমরা ছকের সাহায্যে প্রমাণ করব মাটি দূষণের কারণ কি। ফার্স্ট, মাটি যে কারণে দূষণ হয়ে যায় তার প্রধান কারণ হলো বৃক্ষচ্ছেদন। তাহলে ফ্রেন্ড আসা যাক এই মাটি দূষণের কারণগুলো কি কি হতে পারে। ফার্স্ট যেটা আমরা লিখব সেটি হলো বৃক্ষচ্ছেদন। বৃক্ষচ্ছেদন, বৃক্ষচ্ছেদন। দ্বিতীয় আমরা লিখব পশুচারণ। পশুচারণ। তৃতীয় লিখব নগরায়ন। চতুর্থ লিখব কৃষিকাজ। পঞ্চম লিখব বসতি স্থাপন। তারপরে লিখব ফ্রেন্ড শিল্প। শিল্প। তারপরে ফ্রেন্ড লিখব আমরা প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের ব্যবহার। তারপরে ফ্রেন্ড লিখব তাপবিদ্যুৎ ও তেজস্ক্রিয়। তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ। তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ স্থাপন। তাহলে আমরা বৃক্ষচ্ছেদন লিখলাম, পশুচারণ লিখলাম, নগরায়ন লিখলাম, কৃষিকাজ লিখলাম, এইগুলো হলো আমাদের কাজ। এরপর আমরা লিখব যানবাহন।
যানবাহন। এটা শিল্প কলকারখানা স্থাপন, শিল্প কলকারখানা স্থাপন। দেখো ফ্রেন্ড, এই গেল আমাদের মোটামুটি ভাবে কারণ। কি কারণ? আজকের পাঠ আমাদের মৃত্তিকা দূষণ, causes of soil pollution। মাটি দূষণের উৎস বা কারণ সমূহ। ফ্রেন্ড, ফার্স্ট আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো বৃক্ষচ্ছেদন। বৃক্ষচ্ছেদন আমরা জানবো এই বৃক্ষচ্ছেদন সম্পর্কে। বৃক্ষচ্ছেদন সম্পর্কে কি এই বৃক্ষচ্ছেদন? সাপোজ কোন একটা জায়গায় মোট স্থলভাগের 3 ভাগের 1 ভাগ প্রায় বনভূমি থাকা বা গাছ দ্বারা আবৃত থাকার কথা বলা আছে, অর্থাৎ যেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে 3 ভাগের 1 ভাগ বৃক্ষ থাকতে হবে বা স্বাভাবিক উদ্ভিদ থাকতে হবে। সেই হিসেবে আমাদের ভারতবর্ষে 20%-এরও কম আছে। তাহলে বৃক্ষচ্ছেদন কোন একটি অঞ্চলে, সাপোজ যেটি পুকুরের পাশে বা নদীর ধারে যদি গাছগুলোকে কেটে নেওয়া হয়, কি হবে? বৃষ্টি হলো, বৃষ্টি হবার পর সেখানকার মাটিগুলো শেকড়টা যেমন আঁকড়ে ধরতে আঁকড়ে ধরতে পারবে না। এর ফলে কি হবে? সেই মাটিটা দূষিত হয়েছে, মাটিটা ক্ষয় হয়ে নদী বা হ্রদে ইত্যাদি গিয়ে মিশবে। সুতরাং বৃক্ষচ্ছেদন আমাদের মৃত্তিকা দূষণ বা মৃত্তিকার অবনমন করে। বৃক্ষচ্ছেদন কি? অর্থাৎ বৃক্ষচ্ছেদনের মাধ্যমে গাছগুলো কি করে? গাছগুলো বৃক্ষের মধ্যে গাছের শিকড়গুলোকে মাটিকে আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে। যখনই বৃক্ষচ্ছেদন করা হবে, বৃক্ষচ্ছেদন করা হবে, তাহলে সেখানকার মাটিটা কি হয়? নষ্ট হয়ে, অর্থাৎ বৃষ্টির জলে ধৌত হয়ে ভূমির ঢাল অনুসারে কোনো জলাশয়ে গিয়ে পতিত হবে, যার ফলে আমাদের মৃত্তিকার স্বাভাবিক উর্বরতা হ্রাস পাবে। এই গেল বৃক্ষচ্ছেদন। 2 নম্বর ফ্রেন্ড আমরা আলোচনা করব পশুচারণ। 2 নম্বর পশুচারণ। দেখো ফ্রেন্ড, পশুচারণ যদি বর্ষাকালে আমরা যেটা আল বলি, জমির আল দিয়ে যাই হোক ফ্রেন্ড, যদি এই বর্ষাকালে জমির আল বা অন্যান্য কোনো যখন নরম মাটি থাকবে সেখান দিয়ে যদি বড় বড় গরু, ছাগল প্রভৃতি, মোষ প্রভৃতি বড় বড় চতুষ্পদী প্রাণীগুলো যায়, সেখানে কি হবে? পশুচারণের দ্বারা, অর্থাৎ সেখানে পশুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে ক্ষতি করবে। ঠিক একইভাবে পৃথিবীতে যে বড় বড় তৃণভূমিগুলো আছে, সেই তৃণভূমিগুলিতে পশুচারণের ফলে মাটি দূষিত হয়ে পড়ে, মাটির ক্ষয় ঘটে। আমরা আগেই বলেছি মাটি দূষণ মানে মাটির ক্ষয় এবং মাটির গুণগত মান নষ্ট হওয়া, যার ফলে কি মাটির গুণগত মান নষ্ট হয়ে যাবে। তারপরে আমরা আলোচনা করব নগরায়ন। 3 নম্বর নগরায়ন। এই নগরায়ন কি? গ্রাম থেকে শহরে পরিণত হওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় নগরায়ন। অর্থাৎ যে বর্তমান যুগে যে গ্রামগুলো শহরে, অর্থাৎ শহরের মুখী হবার প্রবণতা, অর্থাৎ গ্রামগুলি বা মানুষের ট্রেন্ড হয়ে গেছে, অর্থাৎ মানুষের কি হয়ে গেছে, সবসময় আমরা নগরায়নের দিকে যাব, আমরা কি করবো? শহরে বাস করব। সুতরাং নগরায়ন হলো নতুন নতুন নগর স্থাপন বা শহর স্থাপনের প্রক্রিয়া হলো নগরায়ন। যখনই ফ্রেন্ড নগরায়ন হবে, সেখানে কি হবে? নগরায়ন হলে সেখানে বৃক্ষচ্ছেদন হবে, কৃষি জমির পরিমাণ হ্রাস প্রাপ্ত হবে, এবং নগরায়ন হলেই সেখানে বৃক্ষচ্ছেদন করা হবে। এবং কি হবে? যে অতিরিক্ত মানুষের ফসলের চাহিদা পূরণ করার জন্য, খাবারের চাহিদা পূরণের জন্য তাহলে কি হবে? জমির উপর চাপ পড়বে। সেটা পরোক্ষভাবে নগরায়নের ফলে কি হয়? আমাদের মাটি দূষণ করে। অতিরিক্ত নগরায়নের ফলে জনসংখ্যার চাপ বাড়ে, এবং জনসংখ্যার চাপ যখন বাড়ে বসতি নির্মাণেরও চাপ বাড়ে, এবং তার সাথে কি কৃষিকাজের চাপ পড়ে, যা আমাদের মাটির গুণগত মান নষ্ট করে দেয়। 4 নম্বর কৃষিকাজ। কৃষিকাজ ফ্রেন্ড, প্রশ্ন আসতে পারে এই কৃষিকাজ কিভাবে আমাদের মাটি দূষণে সাহায্য করে। দেখো ফ্রেন্ড, এই কৃষিকাজ কোন একটি অঞ্চলে যখন নগরায়ন হবে,
জনসংখ্যা বৃদ্ধি পাবে, জনসংখ্যা যখনই বৃদ্ধি পাবে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির চাহিদা বাড়বে। যখনই মানুষের খাদ্য, বস্ত্র চাহিদা বাড়বে, কিসের ওপর চাপ পড়বে? আমাদের মাটির ওপর চাপ পড়বে, মাটির ওপর চাপ পড়বে। সুতরাং কৃষিকাজের ওপর যখনই অতিরিক্ত জনসংখ্যা বা নগরায়ন বাড়বে, নগরায়ন বাড়লে জনসংখ্যা বাড়বে, তখন কি হয়? মানুষের খাদ্যের জন্য কৃষির ওপর চাপ পড়ে। কিন্তু পৃথিবীতে কৃষিজ জমির পরিমাণ কিন্তু বাড়ে না, বরং কমে বা হ্রাস ঘটে। এবারে এই কৃষিকাজের জমির উপর যখনই খাবার ঘাটতি পড়বে, কি হবে? অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া হবে। যখনই অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া হবে, সেই রাসায়নিক সার দেওয়ার ফলে জমির উৎপাদন ক্ষমতা হয়তো কিছুদিনের জন্য বা বজায় থাকে, উৎপাদন ক্ষমতা হয়তো বাড়তে থাকে, কিন্তু এটা স্থায়ী থাকে না। কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহার করলে উৎপাদন ক্ষমতা স্থায়ী থাকে না। হয়তো ফসলটা হেক্টর প্রতি উৎপাদন বাড়ে, কিন্তু অন্যদিকে কৃষি জমিটা ক্রমান্বয়ে উর্বরতার হ্রাস পায়, যার যে ন্যাচারাল ফার্টিলিটি, প্রাকৃতিক যে উর্বরতার হ্রাস পায়। যখনই আমরা জানি জমির উর্বরতা যখনই তার নষ্ট হবে বা উৎপাদন ক্ষমতা নষ্ট হবে, তখনই গুণগত মান হ্রাস পাবে। গুণগত মান হ্রাস পেলে সেটা মাটি দূষণ হয়ে যাবে। সুতরাং কৃষিকাজ হলো এই একটা কারণ। এরপর ফ্রেন্ড আমাদের আসবে বসতি স্থাপন। 5 নম্বর, বসতি স্থাপন। ঠিক একইভাবে যখনই বসতি স্থাপন ঘটবে, কৃষিকাজ করা, নগরায়ন, যখনই নগরায়নের পরিমাণ বাড়বে বা জনসংখ্যার চাপ বাড়বে, কি হবে? মাটির ওপর বসতি স্থাপন হবে। যখনই বসতি স্থাপন হবে, বৃক্ষচ্ছেদন করা হবে, কৃষিজ জমির ওপর চাপ হবে, যা এইদিকে মাটির অবক্ষয় বা ক্ষয় হবে, অন্যদিকে কৃষিকাজের মাটির গুণগত মান নষ্ট হবে, যা বসতি স্থাপনের মাধ্যমে পরোক্ষভাবে আমাদের মাটি দূষণের সৃষ্টি করে। 5 নম্বর ফ্রেন্ড, শিল্প কলকারখানার। 6 নম্বর ফ্রেন্ড, শিল্প কলকারখানা স্থাপন। এই শিল্প কলকারখানা স্থাপনের সাথে কি সম্পর্ক মাটি দূষণে? যখন একটি জায়গায় শিল্প কলকারখানা স্থাপন হবে, সেখানকার যে বর্জ্য পদার্থ পাওয়া যায়, সাপোজ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ছাই পাওয়া যায় বা প্লাস্টিক তৈরি করার সময় যে অব্যবহৃত প্লাস্টিক পাওয়া যায়, সেই শিল্প কলকারখানার সেই ধাতুগুলো কি হয়? মাটির উপর নিক্ষিপ্ত হয়, যেগুলোর ফলে কি হয়? সেগুলো আমাদের জলে গিয়ে মেশে, একদিকে মাটিও দূষিত হয়, অন্যদিকে আমাদের জলও দূষিত হয়। সুতরাং শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমেও আমাদের মাটি দূষণ হয়। 7 নম্বর ফ্রেন্ড, প্লাস্টিকের ব্যবহার। মাটি দূষণের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কারণ হলো এই প্লাস্টিক দূষণ। এই প্লাস্টিক দূষণটা কি? প্লাস্টিকের ব্যবহার কি? আমাদের বর্তমান যুগকে বলা হয় প্লাস্টিকের যুগ। অর্থাৎ কোনো একটি খাবার, সাপোজ তুমি মাংস এনেছো, মাছ এনেছো, এর ফলে কি হয়? সেগুলো আমরা প্লাস্টিকে করে আনি, আর প্লাস্টিকটা আমাদের লোকাল ম্যানুয়াল পিটে সেটা ফেলে দিই। আর এই প্লাস্টিকটা এখন পুরোপুরি যুগটাই হলো আমাদের প্লাস্টিকের যুগ। এই প্লাস্টিকটা যখনই আমরা ব্যবহার করব, সেটার পর যখন অব্যবহৃত অবস্থায় থাকবে, সেটি মাটিতে মিশে যায় না। এটি নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ জৈব অবিশ্লেষ্য পদার্থ। অন্যদিকে একে পোড়ানোও যাবে না, তাহলে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হবে। তাই প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। কোনো এক জায়গায় যেখান থেকে হয়তো জলটা সাপোজ ইনফিল্ট্রেশন হয়, মাটির নিচে প্রবেশ করে, সেখানে যদি প্লাস্টিক থাকে আর জলটা নিচে যেতে পারবে না। তাই প্লাস্টিকের ব্যবহারও মাটি দূষণের একটি উৎস বা কারণ। 8 নম্বর ফ্রেন্ড, পারমাণবিক বিদ্যুৎ স্থাপন। প্রশ্ন আসতে পারে এই পারমাণবিক বিদ্যুৎ স্থাপন এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের সাথে মাটি দূষণের আমাদের কি সম্পর্ক বিদ্যমান আছে? কোন এক জায়গায় যখনই তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে, কয়লা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে, সেখানে বর্জ্য পদার্থ রূপে ছাই পাওয়া যাবে। সেই ছাইটা কোথায় নিক্ষিপ্ত করা হবে? ছাইটা আমাদের কোনো ভূমির উপরই নিক্ষিপ্ত হবে। যদিও সেইটা এখন বর্তমানে ছাইটা থেকে সিমেন্ট তৈরি হচ্ছে। আবার অন্যদিকে যে ধোঁয়া হবে সেটা আবার এয়ার পলিউশন করবে, বায়ু দূষণ করবে। সুতরাং তাপবিদ্যুৎ কেন্দ্রের যে গরম জল এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বিষাক্ত ছাই, সেগুলো ভূমির উপর পড়ে কিন্তু আমাদের কি হয়? মাটি দূষণ করে। অন্যদিকে পারমাণবিক কেন্দ্রের ক্ষেত্রে ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদিগুলোর ক্ষেত্রে পুরানোর ফলে আমাদের সেগুলো কি হয়? অব্যবহৃত হওয়ার ফলে মাটিতে পড়ে, বা মাটিতে মিশার ফলে সেগুলো বা জলে পড়ে, বা সেগুলো বৃষ্টিপাতের সময় আবার বায়ুর সাথে মিশে সেগুলো পুনরায় অ্যাসিড বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়ে। সো তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু পরোক্ষভাবে এটি সয়েল পলিউশন বা মাটি দূষণের জন্য দায়ী। এখানে একটা ফ্রেন্ড দিয়েছি যানবাহন ও পরিবহন। যানবাহন
ফ্রেন্ড, এই যানবাহন মাটি দূষণে কেমন ভাবে সাহায্য করে? যানবাহন, সাপোজ কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে বাস, লরি ইত্যাদি অটোমোবাইল অবস্থান করেছে। যখনই বাস, লরি এইগুলো যায়, সেখানে একটা ধোঁয়া উৎপন্ন করে এবং এর ফলে কি হয়, সেটা ভূমিতে আঘাতপ্রাপ্ত হয় বা সেই ধোঁয়াটা আকাশে মিশে গেল। আকাশে মিশার ফলে আমরা জানি এই যানবাহনে কি গ্যাস আছে, কার্বন মনোক্সাইড এবং বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি আছে। যখনই সেইগুলো বাতাসে মিশবে, বাতাসে সেখানে জলীয় বাষ্প থাকে এবং জলীয় বাষ্পর সাথে মেঘের সাথে মিশে সেগুলো বৃষ্টি রূপে ঝরে পড়ে, যা অ্যাসিড বৃষ্টি রূপে পৃথিবীতে অবক্ষিপ্ত হয়। যখনই সেখানে পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হবে, সেই অ্যাসিড বৃষ্টিটা আমাদের কিন্তু মাটির অম্লত্ব বাড়িয়ে দেয়। সুতরাং যানবাহনও কিন্তু পরোক্ষভাবে আমাদের কি করে, মাটি দূষণের সৃষ্টি করে। ঠিক একইভাবে তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ছাই বলো বা বর্জ্য পদার্থ বলো, সেটা মাটিতে অথবা উপরে মিশে যাওয়ার ফলেও কিন্তু পরোক্ষভাবে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। আরো আছে ফ্রেন্ড, গৃহস্থালীর বর্জ্য পদার্থ বা গৃহস্থালীর আবর্জনা। দেখো ফ্রেন্ড, এই গৃহস্থালীর বর্জ্য পদার্থটা, এই গৃহস্থালীর বর্জ্য পদার্থটা আসলে কি, কিভাবে এটা দূষণ সৃষ্টি করে? দেখো, গৃহস্থলীর বর্জ্য পদার্থ মানে এখানে সবই যে প্লাস্টিকের ব্যবহার হবে তেমনটি না। ঠিক এই গৃহস্থলী বর্জ্য পদার্থ যেটা উৎপন্ন হয়, সেটা প্লাস্টিক। যখন এটা গৃহস্থলীতে আমি বললাম যে আমরা মাছ আনি বা পেঁয়াজ আনি বা মাংস আনি ইত্যাদি, কিন্তু আমরা প্লাস্টিকের মাধ্যমে আসি। সেই প্লাস্টিকের ফলেও গৃহস্থলী একটা এটা বর্জ্য পদার্থ দূষণ সৃষ্টি করে। আবার অন্যদিকে যে গৃহস্থলী বর্জ্য পদার্থের মধ্যে যেগুলো পেঁয়াজের খোসা, আনাজের খোসা, মানুষের চুল, মল মূত্র ইত্যাদি কিন্তু পরোক্ষভাবে যে গৃহস্থালীর কিন্তু বর্জ্য পদার্থ, মল মূত্র গৃহস্থালীর বর্জ্য পদার্থ, পেঁয়াজের খোসা, আনাজের খোসা ইত্যাদি, শ্যাম্পু ধোয়া জল বা স্নানের জল, এইগুলো পরোক্ষভাবে কি করে, মাটির উপর দিয়ে যায়, যেটা মাটির ইনফিল্ট্রেশন হয়ে ভৌম জলকে পর্যন্ত আমাদের আঘাতপ্রাপ্ত হয়। তাই গৃহস্থলী বর্জ্য পদার্থও কিন্তু মাটি দূষণের জন্য দায়ী। এছাড়া আরো অন্যান্য বিভিন্ন কারণও থাকতে পারে, যেমন এখানে শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে ইট ভাটার ক্ষেত্রে যে ধোঁয়াটা সৃষ্টি হয়, সেটা পরোক্ষভাবে অ্যাসিড বৃষ্টি স্থাপন করে। আবার অন্যদিকে ইট ভাটার গরম ছাই মাটি দূষণেও সাহায্য করে। সুতরাং এইগুলো ফ্রেন্ড হলো আমাদের মাটি দূষণের কারণ। এইগুলো হলো আমাদের মাটি দূষণের কারণ ও পদ্ধতি। ফ্রেন্ড, এবার আমরা আলোচনা করব প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। ফ্রেন্ড, গৃহস্থলী বর্জ্য পদার্থের মধ্যে যেগুলো থাকে, এগুলো পরোক্ষভাবে গৃহস্থলী বর্জ্য পদার্থগুলো আমাদের কি করে, জল দূষণও করে, মাটি দূষণও করে। মাটি দূষণ আর জল দূষণ অনেকটা পরপর অ্যাটাচড। তোমরা ক্লাস 6-এ জল দূষণ সম্পর্কে, তোমরা এই অধ্যায়ে জল দূষণ সম্পর্কে আলোচনা করেছিলে। তোমাদের আগের অধ্যায়ে আমাদের ওয়াটার পলিউশন বা জল দূষণ ছিল। এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে এসো ফ্রেন্ড, আমরা যেটা শিখলাম মাটি দূষণের কারণ ও উৎস, সেই সম্পর্কে আমরা কি করব, আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন ফ্রেন্ড, মাটি দূষণের কারণগুলি সংক্ষেপে লেখো। মাটি দূষণের কারণগুলি সংক্ষেপে লেখো। এটা 3-এও আসতে পারে ফ্রেন্ড, 5-এও আসতে পারে, অথবা অথবা মাটি দূষণের বিভিন্ন
উৎসগুলি লেখো। মাটি দূষণের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে লেখো। তিনেও আসতে পারে, পাঁচেও আসতে পারে। 2 নম্বর কোশ্চেন আসতে পারে, কৃষিকাজ কিভাবে মাটি দূষণ সৃষ্টি করে? কৃষিকাজ কিভাবে মাটি দূষণ সৃষ্টি করে? এটা 2 অথবা 3 নম্বরে আসতে পারে। 3 নম্বর কোশ্চেন, মাটি দূষণের দুইটি উৎস বা কারণ লেখো। 2 নম্বর, মাটি দূষণের দুটি উৎস বা কারণ লেখো। 4 নম্বর কোশ্চেন, তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে মাটি দূষিত হয়? দুইও আসতে পারে ফ্রেন্ড, তিনেও আসতে পারে। তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে মাটি দূষিত হয়? মাটির ক্ষয় ও মাটির অবনমন বলতে কি বোঝো? মাটির ক্ষয় ও অবনমন বলতে কি বোঝো? মাটির ক্ষয় ও মাটির অবনমন বলতে কি বোঝো? মাটির ক্ষয়, ফ্রেন্ড কোশ্চেনটা দেখো, মাটির ক্ষয় বলতে কি বোঝো? এখানে শুধু অবনমন কি, 2 + 2 = 4। নিচে আর ধরছে না বলে উপরে লিখে দিলাম, মাটির ক্ষয় ও মাটির অবনমন কি? দেখো ফ্রেন্ড, এইটা একটু আমরা আলোচনা করে দিই। এই মাটির ক্ষয় আর মাটির অবনমন, এই জিনিসটা নিয়ে একটু আমরা আলোচনা করে দিই। মাটির ক্ষয় ও অবনমন কি আমরা বলবো। মাটির ক্ষয় কি ফ্রেন্ড, মাটির ক্ষয় হলো মাটির উপরে অবস্থিত নরম ও আলগা শিথিল কণা ওই অংশ থেকে অন্য স্থানে অপসারিত হয়ে চলে যাওয়া, এটাকে বলা হয় মাটির ক্ষয়। মাটির ক্ষয় কাকে বলে? আবার বলছি, মাটির ক্ষয় হলো মাটির উপরি স্তরের বা ভূপৃষ্ঠের উপরের স্তরের নরম
স্তরটা নরম প্রসারিত স্তরটি যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। অন্যদিকে মাটির অবনমন কি? আমরা অনেক সময় বলি যে তোর অবনমন ঘটেছে। অবনমন মানে কি ফ্রেন্ড? অবনমন মানে ক্ষয় না, অবনমন মানে তার গুণগত মান। অর্থাৎ বিভিন্ন কারণে যখন মাটি দূষিত হয়ে পড়ে তখন মাটির গুণগত মান নষ্ট হয়ে যায়, একে বলা হয় মাটির অবনমন। আমরা এটা একটুখানি লিখে দিই। ফ্রেন্ড, তাহলে মাটির অবনমনটা নিয়ে আমরা আলোচনা করব। মাটির অবনমন, মাটির ক্ষয়। মাটির ক্ষয় ফ্রেন্ড, মাটির ক্ষয় কি বললাম? বিভিন্ন কারণে ভূপৃষ্ঠের উপরিস্তর বা মাটির উপরি স্তরে অবস্থিত নরম ও আলগা অংশের অন্যত্র অপসারিত হওয়াকে মাটি ক্ষয় বলে। মাটি ক্ষয় বলে। দেখো ফ্রেন্ড, মাটির ক্ষয় কি? বিভিন্ন কারণে ভূপৃষ্ঠের উপরিস্তর বা মাটির উপরিস্তরের অবস্থিত নরম ও আলগা অংশের, এই নরম ও আলগা অংশের অন্যত্র অপসারিত ঘটনাকে বলে মাটির ক্ষয়। এবার ফ্রেন্ড আমরা আসবো মাটির অবনমন। মাটির অবনমন কি? মাটির অবনমন কি? মাটির অবনমন বিভিন্ন কারণে মাটির ক্ষয়ের ফলে যখন মাটির স্বাভাবিক গুণগত মান নষ্ট হয় তখন তাকে মাটির অবনমন বলে। মাটির অবনমন বলে। ফ্রেন্ড, এইটা তোমরা আরো যখন উঁচু ক্লাসে পড়বে তখন তোমাদের ঘটনাটা আরো আসবে। আমি এখানে ডিফার করে দিলাম যে মাটির অবনমন কি। বিভিন্ন কারণে মাটির ক্ষয়ের ফলে যখন মাটির স্বাভাবিক গুণগত মান নষ্ট হবে তখন তাকে মাটির অবনমন বলে। আর মাটির ক্ষয় কি? বিভিন্ন কারণে যখন মাটির উপরিস্তরে অবস্থিত নরম ও আলগা অংশের অন্যত্র অপসারিত হবে তখন তাকে মাটি ক্ষয় বলে। এই গেল মাটি ক্ষয় আর মাটি অবনমন। বেসিক ডিফারেন্স সয়েল ইরোশন এন্ড সয়েল ডিগ্রেডেশন, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স হলো একটি হলো মাটি ক্ষয় হলো মাটি নিজ স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে, আর অবনমন হলো মাটির স্বাভাবিক গুণগত মান নষ্ট হওয়াটাকে বলা হয় মাটির অবনমন। সো ফ্রেন্ড, এই গেল আজকে আমাদের মাটি দূষণের বা কজেস অফ
সয়েল পলিউশন বা মাটি দূষণ এবং উৎসের বিভিন্ন কারণ, মাটি দূষণের কারণ ও মাটি দূষণের বিভিন্ন উৎস নিয়ে আমরা আলোচনা করলাম। ফ্রেন্ড, এই পরের ক্লাসে আমরা মাটি দূষণের প্রভাব বা ফলাফল এবং মাটি দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।